অনেক রাতে লাইভটা করছি তার কারণ আছে, বেশ কিছু কারণ আছে, করার দরকার আছে বলে মনে হলো। এই মুহূর্তে যোগ্য শিক্ষক শিক্ষিকারা সম্পূর্ণ দুটো ভাগে বিভাজিত। একদল পরীক্ষা নিয়ে ব্যস্ত আর একদল লড়াই নিয়ে ব্যস্ত। মানে একদল বলছে পরীক্ষা দেব আর একদল বলছে পরীক্ষা দেব না। এখন প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা প্রথমে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলাম। পরবর্তীকালে শিক্ষাকর্মীদেরকে সেপারেট করে দেওয়া হলো। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে ইউনিটি ছিল 1 to 7, তারপরে টার্গেট ছিল সেইটা 1 to 3 এবং 4 to 7 করে দেওয়া হলো। এখন যেটা হয়েছে, নোটিফিকেশন হয়ে আবার আমরা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পরীক্ষা দেব, একদল হচ্ছে পরীক্ষা দেব না। ব্যাপারটা বুঝতে হবে যে রায়টা হয়েছে, সেই রায়টা কোনোভাবেই ন্যায় বিচার হয়নি আমাদের জন্য। অর্থাৎ একটা ওয়ে নিয়ে কেসটা চলছিল, সেই ওয়েটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে গিয়ে অন্য একটা ওয়ে দিয়ে রায়টা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে সরকার, গভর্নমেন্ট বুঝে গেছে যে এরা 15 থেকে 17 হাজার ক্যান্ডিডেটস আছে, এদেরকে যে কোনো বিষয় দিয়ে একটা ললিপপ ধরিয়ে দিলে এরা নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে শেষ হয়ে যাবে। কথাগুলো কেন বলছি, তার কারণ হচ্ছে যেদিন আমাদের গত মিছিলটা হওয়ার কথা ছিল, সেদিন 1000 থেকে 1200 লোকের বেশি কিন্তু রাস্তায় নামেনি। এটা কিন্তু একটা বিশাল খারাপ জিনিস আমাদের জন্য, এবং খুব ভালো একটা বিষয় হচ্ছে গভর্নমেন্টের জন্য। কেন? তার কারণ হচ্ছে যে আমাদের ইউনিটি ভেঙে গেছে, এবং এইটাই সবাই চাইছিল। গভর্নমেন্ট, বিরোধী, লয়ার্স, জাজেস, সবাই এটাই চাইছিল। এই জায়গাটা আপনারা সবাই সবকিছু বুঝছেন। আমরা প্রত্যেকে এক একজন লয়ার, এবং প্রত্যেকে এক একজন বড় বড় বোদ্ধা। আমরা বিশাল বড় বোদ্ধা, মানে আমরা সব বুঝি, সব জানি। শুধু এইটুকু বুঝতে পারছি না যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হবে না, রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করাতে হবে। কি করে কি করে করাবো? বোঝাতে হবে যে এতগুলো নিরপরাধ মানুষ, যাদের কোনো অপরাধ ছিল না, যারা নির্দোষ, তাদের শাস্তি হয়েছে। রিভিউ পিটিশন তখনই অ্যাকসেপ্ট হয় যখন সেটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস হয়। ভারতবর্ষের মতো দেশে, একটা সাংবিধানিক দেশে, এতগুলো নির্দোষ মানুষের কোনো রকম দোষ না করা সত্ত্বেও শাস্তি হয়েছে, এর থেকে বড় গ্রাউন্ড রিভিউ পিটিশন আর কিছু হতে পারে না। এটা হচ্ছে বেসিক জায়গা। নির্দোষ মানুষের শাস্তি, নির্দোষ যারা কোনো দোষ করেনি তাদের শাস্তি হয়েছে, এইটা হচ্ছে বেসিক জায়গা, এটা হচ্ছে মেন পয়েন্ট। এই জায়গাটা ধরতে হবে, এই জায়গাটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে ইচ অ্যান্ড এভরি টাইম। প্রত্যেকবার যখন আমরা কথা বলবো, প্রত্যেকবার যখন আমরা কিছু বলবো, জানাবো যে এতগুলো নির্দোষ মানুষের শাস্তি হয়েছে উইদাউট এনি ভ্যালিড রিজন, যাদের এগেনস্টে কোনো মানে অ্যালিগেশন বা দুর্নীতি প্রমাণ তো হয়ইনি, এমনকি দুর্নীতির অভিযোগ পর্যন্ত নেই, সেই মানুষগুলোর শাস্তি হয়েছে। এই কথাটা বারবার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা কোর্ট তথা ল সবার কানে ঢোকানোটা অত্যন্ত জরুরি, এবং এটার জন্য ইউনিটিটা অত্যন্ত জরুরি। বারবার যেটা বুঝিয়ে পারছি না সেটা হচ্ছে যে আমাদেরকে ইউনাইটেডলি এই কথাগুলো বারবার বারবার বলতে হবে। গভর্নমেন্টকে তো আমরা বলছি, গভর্নমেন্টকেও যেমন বলছি, সেরকম সোসাইটিকেও আমাদের জানাতে হবে। তার কারণ যারা রায় দেন তারাও সোসাইটিরই মানুষ, এবং তারাও পেপার পড়েন, তারাও ভাবনা চিন্তা করেন, তাদেরও মানবিকতা বোধ আছে। আমাদের ওই জায়গাটাতে স্ট্রাইক করাটা অত্যন্ত জরুরি, যে একটা অন্যায় হয়েছে, একটা ভুল হয়েছে, এবং এই ভুলটা রেকটিফাই করতে হবে রিভিউয়ের মাধ্যমে। এই জায়গাটাকে অনুধাবন করানোটা বারবার জরুরি। আমি এই ভিডিওটা আজকে এই কারণেই করছি যে একটা সময় দেখা গেছিল আমরা ইউনাইটেডলি সমস্ত মিছিলে, সমস্ত আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে দেখছি অনেকেই ডিসইন্টারেস্টেড, তাদের ইন্টারেস্ট খুব কম হয়ে গেছে আন্দোলন বা ধর্নার প্রতি।
যখনই সরকার পক্ষের সঙ্গে আমরা বসেছি, তখনই একটা প্রশ্নই বারবার করা হয়েছে যে আপনারা ধর্ণা মঞ্চটা কেন তুলছেন না, কতদিন রাখছেন, কেন প্রশ্ন করা হচ্ছে একটু ভাবুন তো। এই প্রশ্নটা বারবার কেন করা হচ্ছে? ধর্ণা মঞ্চতে তো 5 জন থাকি, 6 জন থাকি, 10 জন থাকি, তাহলে ধর্ণা মঞ্চটা এত মাথা ব্যথার কারণ কেন? এবং এক্সপিরিয়েন্সের যে কথাটা নোটিফিকেশনে আপনারা বলছেন, যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া হয়েছে, তাতেই অনেকে প্রচণ্ড উচ্ছ্বসিত এবং আনন্দিত, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ভাবুন তো, যদি আমরা রাস্তায় 10,000 লোক পড়ে থাকতে পারতাম, তাহলে এই এক্সপিরিয়েন্সের মার্কসটা 10-এর জায়গায় 20 বা 25 হতে পারতো না কি? হতে পারতো। হয়নি ওই একটাই কারণে, কারণ আমরা রাস্তায় 10 থেকে 12,000 লোক পড়ে থাকতে পারিনি। সেটা আমাদের আলসেমির জন্য হতে পারে, আমরা বিভিন্ন রকম বাহানা দিতে পারি, যে এই ওরা ঠিকঠাক কাজ করছে না, ওরা এটা করছে না, আমার এই কথাটা শোনা হলো না, আমার ওই কথাটা শোনা হলো না। কিন্তু সত্যি করে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে এগুলো কিছুই না। এই বাহানাগুলো শুধুমাত্র আমরা আমাদের আলসেমিকে জাস্টিফাই করার জন্য করছি, নাথিং এলস। যে আমি 3 দিন থেকেছি, আমার পক্ষে আর থাকা সম্ভব নয় ভাই, ধর্ণামঞ্চ ওইভাবে বসে থাকা সম্ভব নয়। হয় মারপিট করো, হয় মেরে ফাটিয়ে দাও, নাহলে এই ভাঙাভাঙি করো বা এইটা করো সেইটা করো, না হলে আমি আন্দোলনে যাব না। এটা নাথিং, কিচ্ছু না, এটা জাস্ট হচ্ছে আমার আলসেমিকে জাস্টিফাই করা। এইটা করলে হবে না। আন্দোলনের বিভিন্ন রূপ আছে। শান্তিপূর্ণ আন্দোলন একটা আন্দোলন, একদিনের আন্দোলনও একটা আন্দোলন, আবার ধর্ণা মঞ্চে চুপচাপ বসে থাকাটাও একটা আন্দোলন। এবং এটা সবথেকে কার্যকরী আন্দোলন এবং সবথেকে উপযোগী আন্দোলন। এবং এর এফেক্ট ধীরে ধীরে হয়, কিন্তু সুদূর প্রসারী হয়। এটা বিষের মতো, এটা বিষের মতো হয়, আস্তে আস্তে ছড়ায় জিনিসটা। ধর্ণা মঞ্চ আজ অবধি দেখবেন যত বড় বড় জিনিস সাকসেসফুল হয়েছে, দাবি সাকসেসফুল হয়েছে, একটা বা দুটো আন্দোলনে হয়নি। সেগুলো ধর্ণা মঞ্চ মাধ্যমেই হয়েছে, ধর্ণা দিয়ে হয়েছে, অনশন করে হয়েছে, এইগুলো করেই হয়। এই ধর্ণা মঞ্চের মানে রেলিভেন্সটা প্রত্যেককে বুঝতে হবে, এইটা আমরা বোঝাতে অক্ষম হয়েছি। যে কারণে ছুটি থাকা সত্ত্বেও ধর্ণা মঞ্চের শেষের দিকে লোক অত্যন্ত কম এসছে। এটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা আবার নতুন করে রোটেশন করেছি, এইটা আপনারা সবাই একটু ফলো করুন। তার কারণ হচ্ছে রিভিউ থেকেই আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তার জন্য দুটো জায়গায়, দুটো পিন পয়েন্টে প্রেশার দেওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে গভর্নমেন্টের উপর এবং আরেকটা হচ্ছে দিল্লিতে, দুটো জায়গায়। এবং আমাদের কথাগুলো বারবার বলছি, একটাই কথা, যে ভারতবর্ষে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি, যে নির্দোষ ব্যক্তির শাস্তি হয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 17,000 ক্যান্ডিডেট যারা নির্দোষ, যারা সৎ, যারা অনেস্ট, যারা অনেস্টলি চাকরিটা পেয়েছিল, তাদের কিন্তু শাস্তি হয়েছে। এই জায়গাটাকে বারবার হাইলাইট করাটা অত্যন্ত জরুরি। এবং এইটা যদি আমরা পৌঁছে দিতে পারি, আমরা এইটা যদি প্রত্যেকটা জাজের কানে, প্রত্যেকটা লয়ারের কানে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে দেখবেন লয়াররাই আমাদের পাশে দাঁড়াচ্ছে, তাহলে দেখবেন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে। ইনফ্যাক্ট সবাই তো একরকম হয় না, মানুষ বিভিন্ন রকম হয়। যেমন মাদ্রাসার কেসটাই যদি আপনারা দেখেন, যে মাদ্রাসা সার্ভিস কমিশন, যে মাদ্রাসা কমিটিকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছিল, যে কমিটি টিচারদেরকে ইনভ্যালিড করে দেওয়া হয়েছিল, সেই কমিটির টিচারদের রিভিউ পিটিশনে যারা হেরেছে, কিউরিটি পিটিশনে যারা হেরেছে, কমিটির যেসব টিচার নিয়োজিত হয়েছিলেন মাদ্রাসা কমিটি দ্বারা, তারাই কিন্তু পরবর্তীকালে থ্রু রিট পিটিশন তারা কিন্তু আবার স্যালারি পাচ্ছেন, বেতনে তারা নাকি আবার চাকরি করতে পারবেন। কেন হলো? তার কারণ হচ্ছে বিভিন্ন জাজের মেন্টালিটি বিভিন্ন। আমার কোনো একটা রায় একরকম হয়েছে বলে আমার পরবর্তী রায়টাও সেরকমই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে সেই যে আমাদের পরবর্তী ব্যাপারটা দেখবেন, তিনি যে মানবিক হবেন না তার কোনো গ্যারেন্টি নেই। তিনি মানবিক হতেই পারেন, তিনি এই বিষয়টাকে সিরিয়াসলি নিতেই পারেন এবং ভাবনা চিন্তা করতেই পারেন এই বিষয়টা নিয়ে। তাহলে আমাদেরকে ভাবাতে হবে সমাজকে, সোসাইটিকে। তার জন্যে যা যা করণীয় আমাদেরকে ইউনাইটেডলি করতে হবে। আমরা যদি ইউনাইটেড না থাকি, আমরা যদি নিজের জন্য না দাঁড়াই, আমরা যদি নিজের কথা না বলি, তাহলে কে আমাদের কথা বলবে? অন্য কেউ তো আমাদের কথা বলবে না, আমাদেরকেই আমাদের কথা বলতে হবে। এত রাতে এই ভিডিওটা করার একটা বড় কারণ হচ্ছে যে আগামী বৃহস্পতিবার প্রত্যেকটা জেলায় জেলায় একটা ধিক্কার মিছিলের অংশগ্রহণ করার কথা বলা হয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে বিশেষ করে বহরমপুর এবং মুর্শিদাবাদে যারা আছেন তাদের ক্ষেত্রে আগামী বুধবার এই
ধিক্কার মিছিলটা আয়োজন করা হয়েছে বিকেল 4টে থেকে টেক্সটাইল মোড়ে। তার জন্য যাবতীয় যা আইনি টারমিশন নেওয়ার সেগুলো সবই আমরা নিয়ে রেখেছি। মিছিলটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে এবং সেই দিন যেদিন অর্ধনগ্ন মিছিল হয়েছিল সেই দিন যেভাবে আমাদের টিচারদেরকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে এবং চিরুনি তল্লাশি করে বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে, তার জন্য একটা ধিক্কার মিছিল আমরা বার করছি, কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, এবং অন্যান্য জেলাতেও সেটা হবে। তা আমরা চাইছি যে আপনারা যারা পিটিশনাররা আছেন ঠিক লিগ্যাল দিকটা নিয়ে যতটা চিন্তিত, এই লিগ্যালটা তখনই লিগ্যাল বিষয়গুলো আপনার চিন্তার জায়গাগুলো তখনই বেরিয়ে আসবে বা প্রস্ফুটিত হবে যখন আপনি সেইটাকে রাস্তার লড়াইয়ের মাধ্যমে সম্পূর্ণ করবেন। রাস্তার লড়াইটাকে রাখতে হবে। দ্বিধা বিভক্ত আমরা জানি যে আমরা এক্সাম দেব না দেব না এই বিষয়টা নিয়ে দ্বিধা বিভক্ত, কিন্তু একটা জিনিস লজিক্যালি ভাবুন তো, ধরুন আজকে এই মুহূর্তে আপনার ব্রেনটা যেভাবে কাজ করছে, আপনি হয়তো প্রচুর পড়াশোনা করেছেন, আপনার এসএসসির প্রত্যেকটা জিনিস কমপ্লিট, আপনি হয়তো 60-তে 60 পাবেন, কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারেন সেদিন আপনি রোল নাম্বারে কোনো ভুল করবেন না লিখতে, বা আপনার সিগনেচার করতে ভুল হয়ে যাবে না, বা আপনার ব্রেনটা ঠিক সেই দিন সেই রকমই ফাংশন করবে যেরকম আজকে করছে? কোনো গ্যারান্টি আছে? বা আপনি সেদিন পরীক্ষা হলে পৌঁছাতে পারবেন, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আপনি শিওর তো? আপনি শিওর? আর তাছাড়া যে ক্যান্ডিডেটগুলো অসুস্থ হয়েছে, যে ক্যান্ডিডেটগুলো স্ট্রোক করে গেছে, যারা আর নর্মাল নেই, তারা পরীক্ষা দিতে পারবে, আপনি শিওর তো? শিওর নয় তো? তাহলে আপনি কোন ভরসায় পরীক্ষা করে লাফাচ্ছেন আমরা বুঝে উঠতে পারছি না। পরীক্ষা কোনো অল্টারনেটিভ হতে পারে না। আমাদেরকে প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে রিভিউ থেকে জিতে ফিরে আসা যায়, এবং তারপরেও যদি কোনো কারণে নেগেটিভ হয় তাহলে যেন কিউরেটিভের কথা সরকার সিরিয়াসলি ভাবে। এই বিষয়টাকে মানে 100% কনসেন্ট্রেট করতে হবে এই বিষয়টাতে, যে কিউরেটিভ যেন গভর্নমেন্ট ভাবে এবং কিউরেটিভের মাধ্যমেও যেন আমরা বেরিয়ে আসতে পারি। আগে তো রিভিউ দিয়ে চেষ্টা করবই করব, এই জায়গাগুলো ভাবতে হবে। মানে এইগুলো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন বলতে পারেন যে আমরা নোটিশ হয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে, পড়াশোনা করব, পাবো, পরীক্ষা হবে, কি গ্যারান্টি আছে? পরীক্ষাটা যে হবে কি গ্যারান্টি হবে? নোটিফিকেশনটাতে কেস হলো, এই কেসটা দীর্ঘদিন চলতে পারে, দেখা গেলো ফর্ম ফিল আপও হলো, পরীক্ষাও হলো, সেই পরীক্ষার উপর কেস হতে পারে, আবার সেই পুনরায় যা হয়েছিল 2016 সালে তার পুনরাবৃত্তি হতে পারে, আবার একটা দুটো দুর্নীতি হতে পারে বা একাধিক দুর্নীতি হতে পারে, আবার সেই কেস হবে। এই পরীক্ষা দিয়ে যে আপনি চাকরি জয়েন করতে পারবেন 10 বছরের আগে, তার কি গ্যারেন্টি আছে? তাহলে এই 10 বছরের মধ্যে যদি আপনি চাকরি জয়েন, কেস চলে 10 বছর, এবং আপনি চাকরিটা যদি জয়েন না করতে পারেন, তাহলে আপনার কি হবে ভেবেছেন? নেগেটিভটা ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন না। এগুলো ভাবুন, এগুলো তো ভাবতে হবে। আপনার ভাবছেন যে পরীক্ষা দেব, পেয়ে যাব, সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা অত ইজি নয়। এই যে যাদেরকে বলা হয়েছে যে আপনারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন, তারা কেউ যেতে পেরেছে এখনো পর্যন্ত? শুনে তো খুব ভালো লাগছিল যে তারা পুরনো চাকরিতে ফিরে যেতে পারবে, কিন্তু পেরেছে কি? বেশ কিছু ডিপার্টমেন্টে তো শুনলাম যে আনটেন্টেড সার্টিফিকেট চাইছে। সেই আনটেন্টেড সার্টিফিকেট তারা কোথা থেকে দেবে? সেই আনটেন্টেড সার্টিফিকেট যদি না দিতে পারে তাহলে তারা জয়েনটা করবে কি করে? তাহলে কোর্টের রায় আছে যে 3 মাসের মধ্যে গিয়ে জয়েন করতে পারে, এবং সেটা শুনে অনেকেই উচ্ছ্বসিত, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি সেটা হচ্ছে না? আনটেন্টেড সার্টিফিকেট চাইছে, হচ্ছে না তো। তাহলে বাস্তব দেখুন, শুনতে ভালো লাগে অনেক কিছু, কিন্তু বাস্তবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা খুব টাফ জিনিস। এক্সাম হয়তো শুনতে ভালো লাগছে, এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছে, এই দিয়েছে, সেই দিয়েছে, এভরিথিং, কিন্তু বাস্তবে যখন যাবেন না তখন বিষয়টা সেরকম দাঁড়াবে না। তাই এক্সামটা কোনো বিকল্প হতে পারে না। প্রাথমিক লড়াই সবসময় হবে হচ্ছে রিভিউ পিটিশন আমাদেরকে জিতিয়ে আনার জন্য। তার জন্য যা যা করণীয় করতে হবে, এবং তার জন্য যেভাবে ইউনাইটেডলি আমরা প্রথম থেকে লড়াই করেছি সেই লড়াইটাকেই রাখতে হবে। এই জায়গাটাতে আপনারা একটু ভাবুন, ভাবনা চিন্তা করুন। এত লাফালাফি কিছু নেই নোটিফিকেশন নিয়ে, এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, এত ভেঙে পড়ারও কিছু নেই, কারণ ওটা আমাদের কাছে লাস্ট অপশানস। প্রাথমিক ফার্স্ট সেকেন্ড থার্ড যে অপশানগুলো ছিল সেইগুলো নিয়ে আমরা হঠাৎ করে ভাবা বন্ধ করে দিয়েছি। আমরা সবাই নোটিফিকেশন এবং পরীক্ষা নিয়ে লাফালাফি শুরু করেছি। আমাদের মেন ফোকাস কিন্তু সরে যাচ্ছে, এবং এইটাই কিন্তু চাইছিল, প্রত্যেকে চাইছিল, সরকার বিরোধী যারা আছে, মানে কেউ তো আমাদের পাশে নেই, সবাই কিন্তু এইটাই চাইছিল। আপনারা ভাবুন তো, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের কেসটা এত এত ইন্টারেস্টেড, তিনি কোথায় একটা সুপ্রিম কোর্টে একবারও গেলেন না কেন যে টেন্টেড আনটেন্টেড আলাদা করে দিন, কারা পরীক্ষায় বসবে এবং কারা পরীক্ষায় বসবে না এই বিষয়টা আলাদা করে দিন, কই একবারও বললো না তো? কেন বলছে না?
উনি যদি এতই মহানুভব হন এবং সবার কথা ভাবেন, তাহলে টেন্টেড এবং আনটেন্টেড আলাদা করে করে দিতে হবে ক্লিয়ারলি, কারা পরীক্ষায় বসবে কারা বসবে না। এই বিষয়টা নিয়ে কেন যাচ্ছেন না? কারণ পুরোটাই রাজনীতি চলছে, পুরোটাই রাজনীতি চলছে, আর কিচ্ছু না। আপনার আমার লাশের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা চলছে, আর নাথিং, কিচ্ছু না। এটা কেউ আমাদের পাশে নেই এবং আমরাও আমাদের পাশে থাকছি না। এটা হচ্ছে সব থেকে বাজে ব্যাপার। প্রত্যেকে ইউনাইটেড হন, যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন এবং ঠান্ডা মাথায় ভাবুন কি বলছি। রিভিউ পিটিশনটা হচ্ছে মোস্ট প্রায়োরিটি দিতে হবে রিভিউ পিটিশনের উপর। সেই বিষয়টা ভাবনা চিন্তা করুন। তার জন্য যা যা করণীয় ইউনাইটেডলি প্রত্যেককে সব কিছু ভুললে একসঙ্গে করতে হবে। আমরা নোটিফিকেশন নিয়ে এত লাফালাফি করব না। লিগ্যাল যে কাজটা লয়ারদেরকে করতে দিন। আমাদের সাজেশনস যেগুলো থাকবে সেগুলো আমরা দেব, সেগুলো লয়ারদের সামনে তোলা হবে, কোনো সমস্যা নেই। এবং প্রত্যেকেই কিছু না কিছু করছে, হতে পারে হয়তো কিছু ইনফরমেশন লেটে যাচ্ছে, সেটা হতে পারে, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু করছে, কাজ করছে এবং চেষ্টা করছে যাতে রিভিউ পিটিশনটাতে আমরা ভালো ফলাফল করতে পারি। এই চেষ্টাটা আমরাও করছি এবং চেষ্টাটা সরকারকে দিয়েও করাতে হবে, যাতে সরকার রিভিউ পিটিশনের পরেই পরীক্ষার কথা না ভাবে, যেন কিউরেটিভের কথাটা খুব সিরিয়াসলি ভাবে এবং বেস্ট লয়ার্স নিয়োগ করে কিউরেটিভটা থেকেও আমাদেরকে বার করার চেষ্টা করে। এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক অপশানস হওয়া উচিত। তারপরে আমরা পরীক্ষা, তারপর এটসেট্রা যা যা আছে সেইগুলো নিয়ে দেখুন। আমাদের কোনো দোষ নেই, আমাদের দোষে কিন্তু আমাদের এই অবস্থা হয়নি। যার দোষে হয়েছে, যাদের দোষে হয়েছে, যারা এর পেছনে দায়ী, তারা দেখুক কি করে করবে না করবে। আমি আপনি রাস্তার লড়াইটা লড়বো এবং সমাজের কাছে এই বার্তাটা আমাদেরকে দেওয়া দরকার যে আমরা নির্দোষ। যখন 15,000 লোক, 17,000 লোক রাস্তায় দাঁড়িয়ে আমার কোনো দোষ নেই এবং আমি বিনা দোষে শাস্তি পাচ্ছি এই কথাটা বলবে না, তখন এটা গম গম করবে গোটা ওয়েস্ট বেঙ্গলে, গোটা ভারতবর্ষে গম গম করবে। এটা আমরা আজ অবধি করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় অসফলতার কারণ, যে আমরা একসঙ্গে কোনোদিনও দাঁড়িয়ে এই কথাটা জোর গলায় বলতে পারিনি যে আমরা 15 থেকে 17,000 জন আছি, আমাদের ফ্যামিলি আছে, আমরা নির্দোষ এবং নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, যেটা কখনো একটা স্বাধীন ভারতে, সাংবিধানিক ভারতের হতে পারে না। দিস ইজ রং, এটা ভুল হয়েছে। এই কথাটা চোখে চোখ রেখে সবাইকে বলতে হবে, প্রয়োজনে জুডিশিয়ারিকেও বলতে হবে, প্রয়োজনে কোর্টকেও বলতে হবে, জাজের কান কান অবধি পৌঁছে দিতে হবে। এইটা কিভাবে করা যায় এইটা ভাবতে হবে সবাইকে মিলে এবং এই লড়াইয়ে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাই আগামী যত আন্দোলন হবে, মিছিল হবে, সেগুলোতে পার্টিসিপেট করুন। কোনো রকম বিভাজন না রেখে পার্টিসিপেট করুন। আপনার যদি মনে হয় যে আপনার পড়াশোনা করা দরকার, আপনি করুন, কিন্তু তার সঙ্গে প্যারালালি এইগুলোতে পার্টিসিপেট করুন। এটা দরকার, খুবই দরকার। না হলে কিন্তু রিভিউ পিটিশনে ইচ্ছাকৃতভাবে হারা হবে এবং আপনাকে এবং আমাকে নিয়ে ছেলে খেলা করা হবে। তাহলে এইটা করতে হবে। রাস্তায় প্রেশারটা সব সময় রাখতে হবে, নাহলে কিন্তু আমরা হেরে যাব। এই রাস্তায় প্রেশারটা রাখার জন্য আপনাদের প্রত্যেককে অ্যাক্টিভ হতে হবে, আলসেমি ছেড়ে, বাহানা ছেড়ে রাস্তায় নামতে হবে। আগামী বৃহস্পতিবার জেলায় জেলায় যে মিছিলটা হবে, ধিক্কার মিছিল হবে, সেখানে সবাই পার্টিসিপেট করুন। বুধবার মুর্শিদাবাদে পার্টিসিপেট করুন। আমরা দেখতে চাইছি আমাদের শক্তি। এবার আপনারা যদি এইভাবে দিনের পর দিন নন কোঅপারেট করেন, আমরাও কোথাও গিয়ে শক্তি হারিয়ে ফেলবো, কোথাও গিয়ে আমরাও আশা হারিয়ে ফেলবো। আমরাও কিন্তু তখন বাড়িতে বসে যাব। তখন যা হবে হবে, কাউরির কিছু করার থাকবে না, কিচ্ছু করা যাবে না। এইগুলো আপনারাই আমাদের বল, আপনারাই আমাদের শক্তি। আমরা আপনাদের শক্তি, আপনারা আমাদের শক্তি। এই জায়গাটা মেনটেন করুন সবাই মিলে এবং যে যে আন্দোলন গুলো ডাকা হবে, যে মিছিলগুলো করা হবে, সেগুলোতে সবাই মিলে পার্টিসিপেট করুন। মোস্ট ইম্পর্টেন্স দিন এই বিষয়টাকে। এত রাতে আমি আর বেশি কথা বলছি না। এই কথাগুলো আমার অনেক দিন থেকে বলতে ইচ্ছা করছিল, কিন্তু বলতে পারছিলাম না বিভিন্ন কারণে। আজকে বললাম। আপনারা এই ব্যাপারগুলো সিরিয়াসলি ভাবুন এবং একটু ঠান্ডা মাথায় সিরিয়াসলি প্রত্যেকে একটু ভাবুন। দেখুন আমি কথাগুলো কি বলার চেষ্টা করছি এবং দেখুন আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি, একটু ভেবে দেখবেন। এবং বাকি যারা এই বিষয়গুলো একটু বোঝে, একটু কথা বলুন। প্রয়োজনে আপনাদের পরিচিত লয়ারের সঙ্গে কথা বলুন, আপনাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে। আপনারা এটা করুন প্লিজ। ঠিক আছে, অনেক রাত হয়েছে, আর বেশি কথা বলছি না। শুভরাত্রি।